আজকের গল্প টান। রচনা অন্বেষা আচার্য। পরিবেশনা কথায় গল্পে দেবাশিস। বাইপাসের ধারের ওর প্রিয় সান্ধ্য ক্লাবে ঢুকেই মেজাজটা বেশ খারাপ হয়ে গেল অতনুর। জানালার ধারের প্রিয় সিটটা আজ খালি নেই। খুব সাজগোজ করা দুই আধুনিকার দখলে জায়গাটা। এদিকে চলে এসো ব্রাদার, ডাক শুনে মুখ ফেরালো অতনু। দেখল কোণের দিকের একটা সোফার ওপর বেশ আরাম করে বসে আছেন বিখ্যাত লেখক প্রাঞ্জল সেন। টেবিলের ওপর হুইস্কির গ্লাস আর স্ন্যাক্সের প্লেট রাখা ভদ্রলোক ওকে দেখেই বললেন, আজ কোথাও জায়গা খালি নেই ভাই। ওদিকের হলটায় একটা জন্মদিনের পার্টি হচ্ছে, তাই সবাই এদিকটাতেই বসেছে। তুমি আমার টেবিলেই বসে পড়ো। জানোই তো একটা টেবিল সারা বছর রিজার্ভ থাকে আমার জন্য। কাজেই জয়েন উইথ মি। অবশ্য বুড়োর সঙ্গে আড্ডা দিতে যদি আপত্তি না থাকে তবেই। আরে আপত্তি কিসের? আপনার সাথে আড্ডা দেয়া তো সৌভাগ্যের ব্যাপার। মনে মনে হাসল অতনু। প্রাঞ্জল সেন পরিচিত মুখ। এখানে ওকে আগেও অনেকবার দেখেছে, যদিও এক টেবিলে বসেনি কোনোদিনও। রেডিও জকি হিসেবে অতনুর আজকাল বেশ নামডাক হয়েছে, লোকে দেখলে চেনে। অবশ্য প্রাঞ্জল সেন বিখ্যাত লেখক, সে অর্থে ওকে পাত্তা দেবার কথা নয়। কিন্তু আজই ওদের বেসরকারি বেতার চ্যানেলে ভদ্রলোকের একটা গল্পের নাট্যরূপ পরিবেশিত হয়েছে, তাই হয়তো এই টেবিল শেয়ারের আহ্বান। কিন্তু একজন প্রবীণ মানুষের সান্নিধ্যে এমন রঙিন সন্ধ্যা কাটাতে হবে। যাক, কি আর করা যাবে, বসার জায়গা তো পাওয়া গেল। অতনু একবার চারপাশটা দেখল। গোটা হলঘরের তুলনায় এই কোণাটায় আলো যেন একটু কম, তবে তাতেই একটা মোহময় পরিবেশ তৈরি হয়। ভদ্রলোক এবার বেয়ারাকে ডেকে তার জন্য পানীয় অর্ডার দিয়ে বললেন, বলো তনু, খবর কি? অনেক দিন বাদে তোমায় দেখলাম। মনে হচ্ছে ভদ্রলোক খোশ মেজাজেই আছেন, বোধহয় রেডিওর নাটকের দৌলতে। এমনিতে বাজারে বদমেজাজি বলে দুর্নাম আছে ওর। সামনের সোফাটায় বসতে বসতে অতনু বলল, শুধু শুধু আপনাকে বিরক্ত করলাম। আসলে আপনার মতো রোজ তো এই ক্লাবে আসা হয় না। আমি তো ফিরেই যাচ্ছিলাম, নেহাত আপনি ডাকলেন তাই। কথাটা শেষ করল না অতনু। ভদ্রলোক বললেন, আরে তাতে কি হয়েছে, রোজ তো একাই বসি। আজ না হয় তোমার সঙ্গই পেলাম। তোমার মতো নামি রেডিও জকির সঙ্গ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। অতনু হেসে বলল, আচ্ছা, কেমন শুনলেন আপনার নাটক? আরে খুব ভালো হয়েছে। চরিত্রগুলোকে একেবারে জীবন্ত মনে হয়েছে। তোমাদের অভিনয়ের টিম বেশ ভালো, বিশেষত ওই বৈদেহী বলে মেয়েটি যে ভূতের অভিনয়টা করল, সে তো একেবারে অসাধারণ। অতনু একটু হাসল। বৈদেহীর সঙ্গে তার সম্পর্কের কথা ভদ্রলোক জানেন না। এখানেই তো দুজনের একসঙ্গে আসার কথা ছিল। নেহাত একটা কাজ ছিল বলে সেটা সেরে সরাসরি এখানে এসেছে। অবশ্য কিছু পরেই বৈদেহী এখানে আসবে। হালকা হেসে বলল অতনু, যার অভিনয়ের প্রশংসা করছেন তাকে সরাসরি বলার সুযোগ পাবেন। বৈদেহী আসছে এখানে। বলো কি, সে এখানে আসছে নাকি? খুব ভালো হলো, তবে ওর প্রশংসা ওর সামনেই করব। অতনু এবার সামনাসামনি ভালো করে ভদ্রলোককে লক্ষ্য করল। বেশ রাশভারী চেহারা, যথেষ্ট বয়সও হয়েছে। চেহারায় বেশ ব্যক্তিত্বের ছাপ রয়েছে। মুখে একটি পাইপ জ্বলছে। ওকে ধূমপান করতে দেখে তারও মনের মধ্যে ইচ্ছেটা মাথা চাড়া দিল। জিন্সের পকেট থেকে আস্তে আস্তে সিগারেটের প্যাকেট বের করল, কিন্তু ওর সামনে খাবে কিনা বুঝতে পেরে একটু দ্বিধা করছিল। প্রাঞ্জল সেন সেটা দেখতে পেয়ে বললেন, আরে খাও খাও,
লজ্জা কি, আমিও তো খাচ্ছি। এবার বিনা বাক্য ব্যয়ে সিগারেট ধরিয়ে ফেলল অতনু। তারপর বলল, জানেন, অনেকদিন ধরেই আমার মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। প্রশ্নটা বোধহয় আপনাকে করাই যায়। করব? বাবা, এত সাসপেন্স তৈরি করছো কেন? সাসপেন্স নিয়ে কাজ করতে করতে নিজেই একটা রহস্য হয়ে উঠো না। কি জিজ্ঞেস করবে মন খুলে বলো। অতনু হেসে বলল, সে তো হবেই দাদা। সাসপেন্স নিয়ে কাজ করতে করতে তো সাসপিশাস ক্যারেক্টার হয়েই যাচ্ছি। আর আপনি তো ভূত নিয়ে গল্প লিখতে লিখতে সাজসজ্জাতেও সেটা এনে ফেলেছেন। অতনু হাসতে হাসতে ভদ্রলোকের গলায় রুদ্রাক্ষের মালা আর ভয়ঙ্কর ড্রাগনের মুখওয়ালা হাতের আংটির দিকে দৃষ্টি আকর্ষণ করল। ভদ্রলোক এটা লক্ষ্য করলেন এবং হেসে বললেন, আমাদের দুজনের প্রফেশনই আমাদের ওপর প্রভাব ফেলেছে বলো। বেশ, এবার বলো, কি তোমার প্রশ্ন? না, তেমন কিছু নয়। আসলে জানতে চাইছিলাম, আপনারা মানে যারা ভূতের গল্প লেখেন তারা কি ভূত বিশ্বাস করেন? এ বিষয়ে নিজের অভিজ্ঞতা আছে কিছু, নাকি সবই গাঁজা? শেষের শব্দটা উচ্চারণ করেই মনে মনে জিভ কাটল সে। এবার নিশ্চয়ই ভদ্রলোক রেগে যাবেন। তাকে আশ্চর্য করে ভদ্রলোক কিন্তু রাগলেন না। একটু চুপ করে থেকে উনি বললেন, গল্প যা লিখি তা আমার কল্পনা, আর ব্যক্তিগতভাবে যে কিছু অভিজ্ঞতা নেই তা নয়। তবে সে কথা কখনো লিখিনি। কেন লেখেননি? লিখিনি কারণ তা একান্ত ব্যক্তিগত, তাই আর কি। অতনু চুপ করে গেল। কারো একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা তো শুনতে চাওয়া যায় না। যদিও তার কৌতূহল হচ্ছিল খুব। ভদ্রলোক সেটা বুঝতে পেরে বেশ কৌতুকের সঙ্গে বললেন, কি শুনতে চাও নাকি সেই কাহিনী? অতনু সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই চাই। হ্যাঁ, তবে যদি আপনার আপত্তি না থাকে তবেই। বলতে বলতেই অতনুর হাতের মোবাইল বেজে উঠল। বৈদেহীর ফোন। অতনু ফোনটা রিসিভ করল। হ্যালো, এসে গেছো? ডান দিকের দরজা দিয়ে ঢুকে এসো, একদম কোণে। হ্যাঁ হ্যাঁ, রাখছি। ফোনটা রেখে প্রাঞ্জলকে বলল, একটু অপেক্ষা করুন প্লিজ। বৈদেহী এসে গেছে, একসঙ্গে শুনবো গল্পটা। বৈদেহী ততক্ষণে দরজা খুলে ঢুকেছে হলঘরের মধ্যে। অতনু হাত তুলে তাকে ডেকে নিল। জিন্স আর টপ পরা বৈদেহী এগিয়ে এলো তাদের দিকে। প্রাঞ্জল সেনের সঙ্গে পরিচয় পর্ব মেটার পর অতনু বলল, নিন, এবার শুরু করুন আপনার গল্প। গল্পের নামে বৈদেহী বেশ উৎসাহিত হলো। কপালের ওপর এসে পড়া চুলগুলো সরিয়ে বেশ আগ্রহ নিয়ে সোজা হয়ে বসল সে। প্রাঞ্জল সেন বলতে শুরু করলেন, আমার মা ছিলেন জমিদার বংশের মেয়ে। আমার দাদুর দুটি সন্তান, আমার মা এবং আমার একমাত্র মামা। দাদু মায়ের বিয়ে বেশ ভালো ঘরেই দিয়েছিলেন, কিন্তু বাবা ছিলেন স্বাধীন চেতা মানুষ। তাই পৈতৃক সম্পত্তি আঁকড়ে না থেকে তিনি শহরে স্বাধীনভাবে ব্যবসা করতেন। আমরাও থাকতাম কলকাতা শহরে। বর্ধমান স্টেশন থেকে প্রায় 2 ঘন্টার পথ ছিল আমার মামার বাড়ি। ছুটি পড়লেই প্রতি বছর আমি আর মা যেতাম সেখানে। খুব মজায় কাটত সেসব দিন। মামার একটি মেয়ে, আমরা পিঠোপিঠি। নাম ছিল কপোতাক্ষী। আমরা ওকে ডাকতাম আঁখি বলে। সত্যি ওর চোখ দুটো খুব সুন্দর ছিল। তারপর আমরা আস্তে আস্তে বড় হতে লাগলাম। স্কুল ছেড়ে কলেজে। মামাবাড়ি নিয়মিত যেতাম। তখন অবশ্য মা সবসময় সঙ্গে থাকতো না, একাই যেতাম। কিন্তু যত দিন যেতে লাগলো আস্তে আস্তে লক্ষ্য করতে লাগলাম আমার প্রতি আঁখির ব্যবহারে কেমন একটা পরিবর্তন হচ্ছে। সে যেন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে
কবে আমি আসব। আমি এলে সবসময় আমারই পাশে পাশে থাকে। তার চোখের দৃষ্টিও কেমন গাঢ় হয়েছে। আমিও তখন সবে বয়ঃসন্ধি অতিক্রম করেছি, কিন্তু শহরে থাকার জন্য কিনা জানি না, আমার বাস্তব বুদ্ধি ওর চেয়ে বেশি ছিল। বুঝলাম এ সম্পর্ক কেউ মেনে নেবে না, বরং চরম অশান্তি হবে দুবাড়ির মধ্যে। তাই একদিন সে যখন খুব ইমোশনাল হয়ে আমার কাছে আসলো, আমি বলতে বাধ্য হলাম, সে যা চাইছে তা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। সে থমকে গেল। আমার কাছ থেকে সে এই উত্তরটি আশা করেনি, কিন্তু তারপরেই সে একেবারে চুপ হয়ে গেল। সারাদিন আর কোনো কথা হলো না। সেদিন রাতেই বাড়ির পুকুরে ডুবে সে আত্মহত্যা করল। পরদিন সকালে তার লাশ ভেসে উঠেছিল জলে। খুব দুঃখ পেয়েছিলাম জানো। একবারও ভাবিনি আমি তাকে অস্বীকার করায় সে এই পরিণতি বেছে নেবে। একটু থামলেন প্রাঞ্জল। ফাঁক দিয়ে অতনু বলল, সত্যি ঘটনাটা বেশ দুঃখের, সেটা ঠিক, কিন্তু দুঃখজনক হলেও নেহাত জাগতিক ঘটনা। আচ্ছা, এর সাথে ভূতের সম্পর্ক কি? সম্পর্ক আছে। কেননা এরপর থেকেই আমি যেখানেই যাই, একটু একলা হলেই সে আমাকে দেখা দিত। একদিন কলকাতায় বাড়িতে পড়ার টেবিলে বসে পড়ছিলাম। বাবা মায়ের সেদিন কোথায় একটা নেমন্তন্ন ছিল। বাড়িতে একাই ছিলাম। হঠাৎ কাঁধে কার স্পর্শ পেয়ে ফিরে দেখি আমার চেয়ারের ঠিক পিছনেই সে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টে চেয়ে আছে আমার দিকে। সেদিন সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়েছিলাম। এই শুরু। তারপর কলেজের করিডরে, গোলদিঘির ধারে, বাড়ি ফেরার রাস্তায়, সর্বত্র তাকে দেখতে শুরু করলাম। কিছুদিনের মধ্যেই আমার পাগল পাগল অবস্থা হলো। নাওয়া খাওয়া ভুলে গেলাম। আমার অবস্থা দেখে মা এক তান্ত্রিকের কাছে নিয়ে গেল আমাকে। তিনিই আমাকে এই রুদ্রাক্ষের মালাটা দিলেন। এর এই খুলিমার্কা লকেটটা সত্যিই মানুষের হাড় দিয়ে তৈরি। এটা ধারণ করার পর আর তাকে দেখিনি। বলতে পারো আমার ভূতের গল্প লেখার পেছনে এটাই ছিল প্রেক্ষাপট। ভদ্রলোক একটু থামলেন। একবার পর্যায়ক্রমে চোখ বোলালেন দুজন শ্রোতার মুখে। অতনুর মুখে একটু একটু করে ফুটে উঠল বাঁকা হাসি। সে বলল, গল্পটা কিন্তু চমৎকার। আপনার মতো নামী লেখকের সাথে মানানসই। এরকম গল্প লেখা তো আপনার বাঁ হাতের কাজ। তাই এটাকে সত্যি বলে বিশ্বাস করি কি করে? প্রাঞ্জল এবার হেসে ফেললেন। বললেন, তোমাকে বোকা বানানো বেশ মুশকিল। দুজনেই একসঙ্গে হেসে উঠল। অতনু আর প্রাঞ্জলের কথাবার্তা বৈদেহী মন দিয়ে শুনছিল। কিন্তু বৈদেহী কি শুধুমাত্র গল্প শুনতেই এসেছে? এই গল্পে বৈদেহীর তাহলে ভূমিকাটা কি, জানব পরের সংখ্যায়।